আসসালামু আলাইকুম। অটোনমিক ফার্মাকোলজির 5th লেকচারে আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্স। তো এখানে আমরা প্রত্যেকটা ড্রাগের নাম পড়ার পর এদের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন এবং মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা করবা। আশা করি কোলিনার্জিক ফার্মাকোলজি নিয়ে যাদের ভীতি আছে এটা একেবারেই কেটে যাবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে আছে আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ডিটেলস অফ ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিকে ঢোকার আগে আমরা একটু পুরো অটোনমিক নার্ভাস সিস্টেম বা অটোনমিক ফার্মাকোলজিটাকে চারটা ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে আমাদের কোলিনার্জিক ফার্মাকোলজি, তারপর অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজি। তো এই কোলিনার্জিক ফার্মাকোলজিকে স্টিমুলেট করবে যে ড্রাগগুলো তাদেরকে আমরা বলি হচ্ছে কোলিনার্জিক অ্যাগনিস্ট। কোলিনার্জিক অ্যাগনিস্ট। আর যারা অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজিটাকে অ্যাক্টিভেট করবে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। আর কোলিনার্জিক অ্যাগনিস্টটাকে আমরা আবার বলতে পারি হচ্ছে কোলিনোমাইমেটিক্স, কারণ তারা কোলিনার্জিক সিস্টেমটাকে স্টিমুলেট করতেছে। এটাকে আবার বলা হয় প্যারাসিম্প্যাথোমাইমেটিক। প্যারাসিম্প্যাথোমাইমেটিক। আর একইভাবে এখানে অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমকে আমরা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট বলতে পারি, আর অ্যাড্রেনোমাইমেটিক বলতে পারি, অ্যাড্রেনোমাইমেটিক। আর এই সিম্প্যাথোমাইমেটিকও বলতে পারি, কি সিম্প্যাথোমাইমেটিক্স। আচ্ছা, এগুলো গেলে হচ্ছে যে অ্যাগনিস্টের নাম। এখন কোলিনার্জিক সিস্টেমের যেই বিপরীত কাজটা করবে বা ইনহিবিট করবে তাদেরকে বলি আমরা হচ্ছে কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। কি বলি? অ্যান্টাগনিস্ট। অথবা এদেরকে আমরা কি বলতে পারি? প্যারাসিম্প্যাথোপ্লেজিক। আর অ্যাড্রেনার্জিকের অপোজিটগুলোকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট। মানে যে ড্রাগগুলো অ্যাড্রেনার্জিক সিস্টেমটাকে ইনহিবিট করবে বা অ্যাড্রেনার্জিক সিস্টেমের বিপরীত কাজটা করবে তাদেরকে আমরা বলি অ্যান্টাগনিস্ট। তারপর সিম্প্যাথোপ্লেজিক। সিম্প্যাথোপ্লেজিক মানে অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট যা, সিম্প্যাথোপ্লেজিকও সেম কথা। আচ্ছা, এখন অ্যাড্রেনার্জিক সিস্টেমের ইনহিবিশন যারা করে বা অ্যান্টাগনিস্ট যারা, তাদের কাজটা মোর অর লেস কোলিনার্জিক অ্যাগনিস্টদের মতো। আবার অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টদের কাজটা কোলিনার্জিক অ্যান্টাগনিস্টের মতো। মানে এই দুইটার ফাংশন মোর অর লেস কাছাকাছি, আর এই দুইটার ফাংশন মোর অর লেস কাছাকাছি। তাহলে আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি সাইড ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্ট মনে রাখার জন্য। সাইড ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্ট মনে রাখার জন্য এই দুইটা ভাগ, একটা হচ্ছে অ্যাড্রেনার্জিক সিস্টেমের ইফেক্ট আর একটা হচ্ছে কোলিনার্জিক সিস্টেমের ইফেক্ট, অথবা কোলিনার্জিক সিস্টেমের বিপরীত ইফেক্ট বা সেটা বন্ধ করা ইফেক্ট, আর অ্যাড্রেনার্জিক সিস্টেমের বিপরীত ইফেক্ট এবং কোলিনার্জিক সিস্টেমের বিপরীত ইফেক্ট। তো এই ইফেক্টগুলো মনে রাখার জন্য আমরা এই একটা ফিগার দিয়েছিলাম। তোমরা এই ফিগারটা দেখলে আমার মনে হয় ইফেক্টগুলো মনে পড়ে যাবে। আমরা সেদিকে আর যাচ্ছি না, আমরা সরাসরি চলে আসতেছি এই কোন জায়গায়? কোলিনোমাইমেটিক। মানে আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে এই অংশটা। এই অংশটা হচ্ছে আমাদের আজকের পড়াটা, মানে কোলিনার্জিক অ্যাগনিস্ট অথবা কোলিনোমাইমেটিক্স অথবা প্যারাসিম্প্যাথোমাইমেটিক্স। তো এখানে কোলিনার্জিক এই স্টিমুলেন্টস এই ড্রাগগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্স। আমরা জানি যে একটা নার্ভ এন্ডিংস থেকে অ্যাসিটাইলকোলিন আসে, তারপর সে পোস্ট সিনেপটিক নিউরনে গিয়ে তার ফাংশনটা এক্সার্ট করে। কিন্তু এখানে এই অ্যাসিটাইলকোলিনটা যখন রিলিজ হয় তখন এই অ্যাসিটাইলকোলিনটাকে ভেঙে ফেলে হচ্ছে একটা এনজাইম, সেটার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। এই এনজাইমটা অ্যাসিটাইলকোলিনটাকে ভেঙে অ্যাসিটেট এবং কোলিনে কনভার্ট করে, অ্যাসিটেট এবং কোলিনে। তো এই অ্যাসিটাইলকোলিন যদি ভেঙে যায় তাহলে অ্যাসিটাইলকোলিনের ফাংশন করতে পারবে না। কিন্তু অ্যাসিটাইলকোলিন যতক্ষণ পর্যন্ত থাকবে সে ততক্ষণ পর্যন্ত তার পোস্ট সিনেপটিক রিসেপ্টরের উপর ইফেক্ট দিবে। এখন আমরা কোলিনার্জিক স্টিমুলেন্ট ড্রাগগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সরাসরি সেই রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করে, যেটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, নাম কি? ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্স। আরেকটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিট করে দেয়, যার কারণে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন এই জায়গায় বেড়ে যায়, সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অ্যাক্টিং
কোলিনোমাইমেটিক্স। তো আমরা সেটা নিয়ে আজকে পড়া নাই, আমাদের পড়া হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্স। তো এই যে একটা টেবিল দেখা যাচ্ছে, এটা আমরা মোটামুটি ক্যাডজাং থেকে নিয়ে এসেছি। এটা আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি বুঝিয়েছিলাম যে কোলিনার্জিক ইফেক্টের কারণে অ্যাসিটাইলকোলিন বেড়ে গেলে বডিতে কী কী হবে, চোখের মাঝে চোখ ছোট হয়ে যাবে। এই যে একটা ফিগার দিয়ে, এই ফিগারটা দিয়ে যা মনে করেছিলাম আর কি, যে এই জায়গাটাতে কী হবে, চোখ ছোট হয়ে আসবে, তারপর সিরিয়ারি মাসেল কন্ট্রাকশন, নেয়ার ভিশন হবে, অ্যাকোমোডেশন দেখবে হার্টের মাঝে। এই হার্টের মাঝে এটা বোঝানোর জন্য মূলত এই ফিগারটা আনা, যে হার্টের মাঝে সে একাধিক ধরনের কাজ করে। যে সাইনোইট্রিয়াল নোডের উপর কী করে, নেগেটিভ ক্রনোট্রফিক ইফেক্ট, মানে হার্ট রেটটাকে সে কমিয়ে দেয়। তারপর এট্রিয়ামে, মানে এট্রিয়াল মাসেলগুলোর এখানে সে কন্ট্রাক্টাইল স্ট্রেংথ কমিয়ে দেয়, কারণ এই যে অ্যাসিটাইলকোলিনটা এখানে এসে ক্যালসিয়াম চ্যানেলটাকে ক্লোজ করে দেয়। ক্যালসিয়াম চ্যানেল যদি ক্লোজ হয়ে যায় তাহলে মাসেল কন্ট্রাকশন যে প্রসেসটা, এই প্রসেসটা স্ট্রংলি হবে না, এই জন্য এখানে কন্ট্রাক্টাইল স্ট্রেংথটা কমে যাবে। এটাকে আমরা বলি নেগেটিভ ইনোট্রফিক ইফেক্ট। আর এখানে আরেকটা ঘটনা ঘটবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা সাইড ইফেক্টগুলো মনে রাখার জন্য এটা ভালো করে নোট করে রাখবা, যে ডিক্রিজ ইন রিফ্র্যাক্টরি পিরিয়ড। যে এট্রিয়াল মাসেলগুলোতে যদি রিফ্র্যাক্টরি পিরিয়ড কমে যায় তাহলে এখানে ফ্রিকুয়েন্টলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, যার কারণে এখানে এট্রিয়াল বিটিংটা বেড়ে যাবে। নেক্সট হচ্ছে এভিনোডের এখানে কি হবে, এভিনোডের এখানে হচ্ছে ডিক্রিজ কন্ডাকশন ভ্যালোসিটি, যেটাকে আমরা নেগেটিভ ড্রমোট্রফিক ইফেক্ট বলে থাকি। আর ইনক্রিজ রিফ্র্যাক্টরি পিরিয়ড, দেখো এট্রিয়াল মাসেলের মাঝে হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড কমে যায়, যার কারণে অ্যাকশন পটেনশিয়াল বা বিটিংটা বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়। কিন্তু এখানে রিফ্র্যাক্টরি পিরিয়ড বাড়ার কারণে কন্ডাকশন ভ্যালোসিটিটা কমে আসে, কারণ একটা ইম্পালস কন্ডাক্ট হতে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হতে হয়, যেহেতু রিফ্র্যাক্টরি পিরিয়ড বেশি এই জন্য এখানে এই কন্ডাকশন ভ্যালোসিটিটা কমে আসে। ভেন্ট্রিকল, স্মল ডিক্রিজ ইন কন্ট্রাক্টাইল স্ট্রেংথ। আসলে ভেন্ট্রিকলের উপর কোলিনার্জিক ইফেক্ট অতটা বেশি নাই, আবারও বলতেছি কোলিনার্জিক ইফেক্ট হচ্ছে বেসিক্যালি এট্রিয়াল মাসেলের উপর। অল কাইন্ড অফ আর্টারি এবং ভেইনগুলোকে সে ডাইলেট করে দিবে, কারণ সে রেস্টিং কন্ডিশনে আছে। তার প্রেশারাইজড কন্ডিশনে থাকলে সে হচ্ছে প্রেশার মানে বেড়ে যেত, কনস্ট্রিকশন হতো, কিন্তু এখানে সে রেস্টিং কন্ডিশনে ডাইলেটেশন হয় ভায়া EDRF। এটা আসলে বেসিক্যালি নাইট্রিক অক্সাইডের মাধ্যমে ঘটে। কোনটা লিখে রাখবে একটু, যে নাইট্রিক অক্সাইডের মাধ্যমে। আর কন্ট্রাকশন হয় হাই ডোজে ডিরেক্ট ইফেক্টে। এটা আসলে আমাদের ভুলে যাওয়াটাই উচিত, কারণ এটা মনে থাকলেও আমাদের পেইন দিবে। আমাদের তাহলে নাইট্রিক অক্সাইডের মাধ্যমে এই ডাইলেটেশনটা করে থাকে। আদার যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা জানি, যেখানে কি হবে, লাংসে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ব্রঙ্কিয়াল গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাবে, অল কাইন্ড অফ সিক্রেশন, এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাবে, এখানে জিআইটি মোটিলিটি বেড়ে যাবে, সিক্রেশন বেড়ে যাবে, স্ফিংক্টার রিল্যাক্সেশন হবে, ইউরিনারি ব্লাডার কন্ট্রাকশন হয়ে মিক্সচুরেশন হবে, অ্যান্ড অল কাইন্ড অফ সিক্রেশন উইল বি ডিক্রিজড। এটা আমরা জানি মোটামুটি। এখন আমরা ডিরেক্ট কোলিনোমাইমেটিক ড্রাগগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ডিরেক্ট কোলিনোমাইমেটিক ড্রাগগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোলিনেস্টার, আর একটা হচ্ছে এই অ্যালকালয়েডস। কোলিনেস্টার্সের মধ্যে ড্রাগ আছে হচ্ছে অ্যাসিটাইলকোলিন, বেথানিকল, মেথাকোলিন, অ্যান্ড কার্বাকল। এই চারটা হচ্ছে কোলিনেস্টার্স। আর অ্যালকালয়েডসের মাঝে আছে হচ্ছে ম্যাসকারিন নিজে, যারা মাসকারানিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, নিকোটিন, যারা নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, লবেলিন, পাইলোকার্পিন, তারপর সিভিমেলিন। যেহেতু এই ডিরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্সগুলা কাজ করে হচ্ছে রিসেপ্টরের উপর, লাইক এজ মাসকারানিক রিসেপ্টর এবং নিকোটিনিক রিসেপ্টর, তাহলে কোন কোন ড্রাগগুলা কোন রিসেপ্টরের উপর কাজ করে সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমাদেরকে স্ট্রাকচারে চলে আসতে হবে। প্রথমত কোলিনেস্টার্সগুলা, যে অ্যাসিটাইলকোলিন, মেথাকোলিন, কার্বাকল এবং বেথানিকল। একটা জিনিস খেয়াল রাখবা, যেই জায়গায় হচ্ছে মিথাইল গ্রুপ থাকবে, তারা এই মিথাইল গ্রুপ থাকার কারণে এরা শুধুমাত্র মাসকারানিক রিসেপ্টরের উপর ইফেক্ট দিবে, তাদের মাসকারানিক M1 থেকে M5 এর উপর তাদের ইফেক্ট থাকবে, কিন্তু নিকোটিনিকের উপর তাদের কোনো ইফেক্ট থাকবে না। আর অ্যাসিটাইলকোলিন, যেহেতু এটা অ্যাসিটেট এবং কোলিন দুইটাই আছে, এজন্য এখানে মাসকারানিক এবং নিকোটিনিক উভয় রিসেপ্টরের উপর তার অ্যাকশন থাকবে, বা ইফেক্ট থাকবে।
কার্বাকল এখানে হচ্ছে কার্বামেটস থাকে, কোলিনের সাথে কার্বামেটস থাকে। এই কোলিন এবং কার্বামেটটা মিলে এটাও হচ্ছে মাসকারানিক রিসেপ্টর এবং নিকোটিনিক রিসেপ্টর, উভয় রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইফেক্ট দিবে। এসিটাইলকোলিন ইজ এ ড্রাগ হুইচ হ্যাজ ইফেক্ট বোথ অন মাসকারানিক অ্যান্ড নিকোটিনিক রিসেপ্টর, অ্যান্ড কার্বাকল অলসো মাসকারানিক অ্যান্ড নিকোটিনিক রিসেপ্টর। মেথাকোলিন অ্যান্ড বেথানিকল এই দুইটা হচ্ছে অনলি মাসকারানিক রিসেপ্টর, এটাতে কোনো ইয়ে নেই, নিকোটিনিক ইফেক্ট নেই। অপরদিকে অ্যালকালয়েডস যেগুলো আছে, অ্যালকালয়েডসের মধ্যে মাসকারাইনটা মাসকারানিক রিসেপ্টরের সাথে অনলি, নিকোটিনটা নিকোটিনিক রিসেপ্টরের সাথে, লবেলিনটাও নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে ইফেক্ট দেয়। পাইলোকার্পিন এটা হচ্ছে মাসকারানিক ইফেক্ট দেয়, মাসকারানিক রিসেপ্টরের সাথে বাইন্ডিং ইফেক্ট দেয়। এবং সিভিমেলিন এটাও হচ্ছে মাসকারানিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই সিভিমেলিনটা হচ্ছে একটা নিউয়ার ড্রাগ, একবারে লেটেস্ট একটা ড্রাগ বলা চলে। এই যে এটা হচ্ছে ক্যাটজাংয়ের একটা টেবিল, এই টেবিলটাতে আমরা দেখতেছি যে এসিটাইলকোলিনটা হচ্ছে বোথ মাসকারানিক অ্যান্ড নিকোটিনিক ইফেক্ট আছে, মেথাকোলিন অ্যান্ড বেথানিকল এই দুটোর হচ্ছে শুধুমাত্র মাসকারানিক ইফেক্ট আছে, কিন্তু নিকোটিনিক কোনো ইফেক্ট তাদের মাঝে নেই। আর কার্বাকলটা হচ্ছে মাসকারানিক অ্যান্ড নিকোটিনিক দুইটা ইফেক্টই থাকে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমরা জানি যে অ্যাসিটাইলকোলিনটাকে ডেস্ট্রয় করা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এই এনজাইমটা। তো এই এনজাইমটা হচ্ছে আবার দুই ধরনের আমরা পড়েছিলাম, একটা হচ্ছে ট্রু অ্যাসিটাইলকোলিন এস্টারেজ আর একটা হচ্ছে সিউডো অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। তো ট্রু অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এটা থাকে হচ্ছে নার্ভ এন্ডিংসের এখানে, আর সিউডো অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এটা থাকে হচ্ছে ব্লাডের প্লাজমাতে অ্যাবান্ডেন্ট পরিমাণ থাকে, হিউজ পরিমাণটা থাকে। তো এই অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যেখানেই থাকুক না কেন, তার কাজ হচ্ছে মূলত অ্যাসিটাইলকোলিনকে ডেস্ট্রয় করা। এখন অ্যাসিটাইলকোলিনের মতো স্ট্রাকচার যেগুলো আছে, এই অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এনজাইমটা ওই স্ট্রাকচারগুলোকেও ডেস্ট্রয় করবে। এখানে অ্যাসিটাইলকোলিনটাকে খুব বেশি পরিমাণ ডেস্ট্রয় করা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, বোথ ট্রু অ্যান্ড সিউডো। তার মানে নার্ভ এন্ডিংস ওটা খুব দ্রুত ডেস্ট্রয় হবে এবং ব্লাডেও ওটা খুব দ্রুত ডেস্ট্রয় হবে। আর কার্বাকল এবং বেথানিকল এই দুইটাতে হচ্ছে কার্বামেটস থাকে, কোলিনের সাথে কি থাকে, কার্বামেট। এই কার্বামেটসের কাজ হচ্ছে এরা অ্যাসিটাইলকোলিন এস্টারেজ এই এনজাইমটাকে রেসিস্ট করতে পারে, মানে সহজে এই দুইটা ড্রাগ অ্যাসিটাইলকোলিন এস্টারেজ আইদার ট্রু অর সিউডো কোনোটা দিয়ে এরা সহজে ভাঙবে না, যার কারণে এদের ডিউরেশন অফ অ্যাকশন বেশি হবে। আর মেথাকোলিন এটাতে হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ থাকার কারণে নিকোটিনিক থেকে সে স্পেয়ার করে, পাশাপাশি হচ্ছে সে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ দিয়ে অত বেশি ভাঙে না, শুধুমাত্র ট্রু অ্যাসিটাইলকোলিন এস্টারেজ দিয়ে সে ভাঙে, কিন্তু সিওডো অ্যাসিটাইলকোলিন এস্টারেজের মাধ্যমে সে ভাঙে না, এজন্য তার সাসেপ্টিবিলিটি টু কোলিন এস্টারেজ এনজাইমটা কম। তাহলে আমাদের কয়েকটা কথা আমরা স্ট্রাকচার থেকে পেলাম। একটা হচ্ছে যাদের মাঝে মিথাইল গ্রুপ আছে তারা হচ্ছে মাসকারানিক স্পেসিফিক, এবং যারা কার্বামেট হচ্ছে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে কার্বাকল অ্যান্ড বেথানিকল বিসি, হ্যাঁ। আর মিথাইল গ্রুপ কন্টেইনিং ড্রাগ কে আছে দুইটা আমরা পেলাম, অ্যাগোনিস্ট, যেটা অ্যাগোনিস্ট একটা হচ্ছে মেথাকোলিন আর একটা হচ্ছে বেথানিকল। তাহলে এই বেথানিকল একটা ড্রাগ, দেখো এটাতে মিথাইল গ্রুপটাও আছে, পাশাপাশি কার্বামেটও আছে। তো কার্বামেট থাকার কারণে বেথানিকলের ডিউরেশন অফ অ্যাকশন অনেক বেশি থাকে, আর পাশাপাশি হচ্ছে তার ইফেক্টগুলো স্পেসিফিক হয়। তো এখন আমরা শুরু করবো প্রত্যেকটা স্পেসিফিক ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ নিয়ে আলোচনা। তো প্রথমত আমাদের অ্যাসিটাইলকোলিন, যেটা হচ্ছে আমাদের একদম বেসিক ড্রাগ অফ কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট দুইটাই হবে, মাসকারানিক ইফেক্ট অ্যান্ড নিকোটিনিক ইফেক্ট। এই দুইটা রিসেপ্টরের মাধ্যমে অ্যাসিটাইলকোলিন মূলত পুরো হোল কোলিনার্জিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। কোলিনার্জিক সিস্টেম কি কোথায় থাকে, পুরো হোল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপর হচ্ছে প্রি গ্যাংলিওনিক সেলগুলোতে সবগুলোতে ওখানে থাকে, তারপর একটা দুইটা, 3 নাম্বার হচ্ছে সে পোস্ট গ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথিককে সে অ্যাক্টিভেট করে দেবে। 4 নম্বর হচ্ছে সে সিম্প্যাথিকের ওই যে সোয়েট গ্ল্যান্ড এবং স্কেলেটাল মাসেলের ব্লাড ভেসেলসগুলো, সেই এক্সেপশন দুইটাকেও সে অ্যাক্টিভেট করে দেবে। তার মানে একটা ডিফিউজ অর ডাইভার্স ইফেক্ট তৈরি করবে। তাহলে অ্যাসিটাইলকোলিনের কারণে
এক নাম্বার ঘটনা এটা করবে। 2 নাম্বার হচ্ছে অ্যাসিটাইল কোলিনটা কিন্তু ভেরি সেন্সিটিভ টু কোলিনেস্টারেজ, এই যে এখানে আমরা দেখিয়েছিলাম যে ভেরি সেন্সিটিভ টু কোলিনেস্টারেজ, যার কারণে অ্যাসিটাইল কোলিনটা বডিতে তৈরি হওয়ার উইদিন 5 to 20 সেকেন্ডস এরা ডেস্ট্রয় হয়ে যায় অ্যাসিটাইল কোলিনেস্টারেজের মাধ্যমে। আর 3 নম্বর হচ্ছে এরা হাইলি পোলারাইজড সাবস্টেন্স, এই যে এখানে যদি দেখো যে এখানে একটা পোলারাইজেশন আছে, মানে আয়োনাইজড একটা সাবস্টেন্স, যার কারণে এটা লিপিড ইনসলিউবল। তো লিপিড ইনসলিউবল হওয়ার কারণে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সেটা ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে না। তাহলে এই তিনটা কারণে আমাদের একটা কোশ্চেন আমি লিখে রেখেছি যে হোয়াই অ্যাসিটাইল কোলিন ইজ নট ইউজড ফার্মাকোলজিক্যালি। কোনো কারণে আমাদের বডিতে যদি অ্যাসিটাইল কোলিনের দরকারও হয়, আমরা কিন্তু অ্যাসিটাইল কোলিনটাকে ড্রাগ হিসেবে ইউজ করি না। এই তিনটা কারণেই মূলত আমরা অ্যাসিটাইল কোলিনটাকে ফার্মাকোলজিক্যালি ইউজ করি না। ফার্স্ট অফ অল, এটা ডাইভার্স মেকানিজম ইফেক্ট হয় পুরো হোল বডিতে। তারপর এটার মেকানিজম ডিউরেশন অফ অ্যাকশনটা অনেক কম। তারপর এটা লিপিড ইনসলিউবল হওয়ার কারণে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। তো এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের, যদি আমরা ধরে নেই যে অ্যাসিটাইল কোলিনটাকে আমরা বডিতে ফার্মাকোলজিক্যালি দিব, তাহলে আমরা কোন রুটে দিতে হবে? রুট হচ্ছে আইভি, ইন্ট্রাভেনাসলি দিতে হবে। ইন্ট্রাভেনাসলি যদি আমরা দেই, তাহলে দেওয়ার সাথে সাথেই সেটা কী করবে? ব্লাডের প্লাজমাতে যাবে। তো ব্লাডের প্লাজমাতে কী আছে? আমরা একটু আগে দেখেছিলাম যে সিউডো অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমটা আছে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিনটাকে খুব দ্রুত ভেঙে ফেলবে, যার কারণে সে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিতে পারবে না। আর আমরা যদি হাই ডোজে দিই, অনেক বেশি পরিমাণে যদি আমরা দিতে পারি, তাহলে কি করবে? তাহলে ওই কোলিনার্জিক সিস্টেমের যে ইফেক্ট সেগুলো করবে, মায়োসিস করবে চোখের ল্যাক্রিমাল সিক্রেশন করবে, টিয়ার সিক্রেশন, স্যালাইভারি সিক্রেশন, সোয়েট সিক্রেশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। তারপর হচ্ছে বাউল ব্লাডার মুভমেন্ট বাড়িয়ে দেবে, মানে ডেফিকেশন আর মিক্সচারেশন বাড়বে। এটা এই ঘটনাগুলি ঘটবে আর কি। তো অ্যাসিটাইল কোলিন যেহেতু আমরা ফার্মাকোলজিক্যালি ইউজ করি না, এতটুকু পর্যন্ত পড়লে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখন আমরা ঢুকবো হচ্ছে এই ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ড্রাগটা, সেটা হচ্ছে বেথানিকল। এটা হচ্ছে মোস্ট নিউয়ার ড্রাগ, কারণ এই ড্রাগটা খুব মডিফাই করে তৈরি করা হয়েছে। 1 নম্বর প্রপার্টি হচ্ছে তার মাঝে মিথাইল গ্রুপ আছে। কি আছে? স্ট্রাকচারে মিথাইল গ্রুপ আছে। তারপর 2 নম্বর হচ্ছে কার্বামেটের অ্যাস্টার সে। এই আমরা একটু আগে বলেছিলাম যে মিথাইল গ্রুপ থাকার কারণে সে মাসকারানিক স্পেসিফিক, এবং কার্বামেট থাকার কারণে সে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ রেজিস্ট্যান্ট বলতে পারি আমরা। তো এই দুইটা কারণে আমাদের এই বেথানিকলটাকে আমরা এখন ইউজ করতেছি। তাহলে কি হবে? এটার কারণে মাসকারানিক স্পেসিফিক হওয়ার কারণে তার ইফেক্টটা স্পেসিফিক হবে। স্পেসিফিক ইফেক্টের কারণে আমরা এটা ইউজ করতে পারি। 2 নম্বর হচ্ছে কার্বামেট থাকার কারণে এটার লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, এখানে প্রায় 60 মিনিটসের মতো এটা ডিউরেশন অফ অ্যাকশন হয়, মানে 1 আওয়ার। কোথায়? 5 to 20 সেকেন্ডস যেটা অ্যাসিটাইল কোলিন হবে, আর বেথানিকলটা সেখানে 60 মিনিটস, মানে প্রায় 1 আওয়ারের মতো মেকানিজম অফ অ্যাকশন থাকে তার। তো এই বেথানিকলটাকে আমরা ইউজ করি হচ্ছে একটা কমন জিনিস নেমোনিক্স দিয়ে মনে রাখবা, BBB। বেথানিকল মুভস বাউল অ্যান্ড ব্লাডার, মানে বাউল অ্যান্ড ব্লাডারের জন্যই আমরা হচ্ছে বেথানিকলটাকে ইউজ করে থাকি। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। তাহলে বাউল অ্যান্ড ব্লাডার, তাহলে বাউলের মাঝে কোন কোন কন্ডিশনে আমরা বেথানিকল ইউজ করি, ব্লাডারে কোন কোন কন্ডিশনের মাঝে আমরা বেথানিকল ইউজ করি, একটা একটা করে আমি বলতেছি। তার মানে বেথানিকল, এটা দুইটা ইউজ, এটা হচ্ছে বাউল ইউজ, আর একটা হচ্ছে ব্লাডার ইউজ। ওকে, তাহলে আমরা প্রথমত ব্লাডারটা একটু শেষ করে ফেলি। যে ব্লাডার আমরা কখন ইউজ করব? যখন বেথানিকল যেহেতু একটা কোলিনার্জিক ডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক অ্যাগোনিস্ট, তাহলে এটা কি করবে? মিকচুরেশন বাড়াবে। তাহলে এটার মূল কাজ হচ্ছে ব্লাডারের স্পিংটারকে রিল্যাক্স করবে, স্পিংটার রিল্যাক্স। আর যে ব্লাডার ওয়ালের যে মাসেল আছে ট্রাইগন, ওই ট্রাইগনের কন্ট্রাকশন করে আলটিমেটলি সে মিকচুরেশন প্রসেসটাকে এক্সার্ট করবে, মিকচুরেশন। আর মিকচুরেশন, তাহলে আলটিমেটলি আমরা যেই কন্ডিশনে কোনো
পেশেন্টের মিকচুরেশন হচ্ছে না, তার মানে এটাকে আমরা কী বলতে পারি, ইউরিনারি রিটেনশন হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা বেথানাইকলটাকে ইউজ করতে পারি। ইউরিনারি রিটেনশন সাধারণত কখন হয়, পোস্ট অপারেটিভ, মানে একটা সার্জারিতে অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে, এটা সাধারণত স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে যে আমাদের যেই পেলভিক নার্ভগুলো আছে সেগুলো একটু ব্লক হয়ে থাকে, তাহলে পোস্ট অপারেটিভ ইউরিনারি রিটেনশন হতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পোস্ট পার্টাম, মানে বেবি ডেলিভারি হওয়ার পরে এই ইউরিনারি ব্লাডারটা একটু থাকে, অ্যাটনিক থাকে, যার কারণে পোস্ট পার্টাম ইউরিনারি রিটেনশন হয়। তারপর 3 নাম্বার অ্যাটনিক ব্লাডার। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমরা ইন্ডিকেশন বলতেছি, কি বলতেছি, যে কোন কোন ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, কারণ এই ক্ষেত্রে, এই সবগুলি ক্ষেত্রে তারা স্ফিংটার রিল্যাক্স করবে, ট্রাইগন কন্ট্রাকশন করে মিকচুরেশনটা করবে। তারপর নিউরোজেনিক ব্লাডার, এই টোটাল 4টা কেসে যখন ইউরিনারি রিটেনশন হবে ঠিক তখনই আমরা বেথানাইকলটাকে ইউজ করে মিকচুরেশনটাকে বাড়াতে পারি। কিন্তু এখানে কন্ট্রাইন্ডিকেশন আছে, যে আমরা ইউজ তো বললাম, কোন জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো না। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আমাদের যদি অবস্ট্রাকটিভ ইউরিনারি রিটেনশন বা ইউরোপ্যাথি যদি হয়, মানে কোনো কারণে যদি স্টোন আটকায় গেল, যে আমাদের ইউরিনারি ব্লাডারটা আছে সেখানে যদি একটা স্টোন আটকায় যায়, অথবা একটা টিউমার হয়, অথবা আমাদের এখানে প্রোস্টেট আছে, প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়ে যদি বিপিএইচ মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে প্রোস্টেটটা বেড়ে যায় আর এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটা চেপে যায়, তো যার কারণে আমাদের ইউরিনারি রিটেনশন হয়। কারণ আমরা ওই ক্ষেত্রে যদি বেথানাইকল ইউজ করি তাহলে এখানে যেই ওয়েটা আছে ইউরেথ্রার, যে ইউরেথ্রা দিয়ে ইউরিন পাস করার জন্য পথটা কিন্তু ব্লক হয়ে আছে, যার কারণে এখানে ইউরিন জমতেছে। তার উপর আমি আবার যদি কন্ট্রাকশনের দিই তাহলে এমনিতেই ইউরিন জমার কারণে পুরা ব্লাডারটা অনেক বেশি টর্ট হয়ে থাকবে, রিজিড হয়ে থাকবে। আবার যখন কন্ট্রাকশনের জন্য আমি স্টিমুলেশন হিসেবে বেথানাইকল দিব, তখন ইউরিন তো যাওয়ার আর জায়গা পাবে না, তখন এই জায়গাটা রাপচার পর্যন্ত হয়ে যেতে পারে, ব্লাডার রাপচারও হয়ে যেতে পারে, যেটা একটা সিরিয়াস কন্ডিশন, এমনকি ওই পেশেন্টটা তখন মারাও যেতে পারে। এই জন্য আমরা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি কী আছে, 1 নাম্বার হচ্ছে ইউরিনারি ব্লাডার স্টোন, তারপর এনি কাইন্ড অফ টিউমার, তারপর হচ্ছে বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এই কেসগুলোতে মানে আমরা বেথানাইকলটাকে ইউজ করতে পারবো না। এখন আমরা যদি বাউলের উপর আমাদের বেথানাইকলের ইফেক্ট নিয়ে আসি, এটা যদি আমাদের বাউল হয়, ফার্স্ট অফ অল পোস্ট অপারেটিভ অ্যাডাইনামিক ileus, secondly ileus due to any toxic condition, এখন আইলিয়াসটা আসলে মিন করে হচ্ছে, আইলিয়াস মানে হচ্ছে প্যারালাইসিস অফ জিআইটি, তাহলে আমরা আলটিমেটলি এটা বলতে পারি প্যারালাইটিক আইলিয়াসও বলতে পারি, প্যারালাইটিক আইলিয়াস। তো বাউলের উপর এই 3টে ইফেক্টের পরে আর একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট হচ্ছে গ্যাস্ট্রোপ্যারেসিসটা মূলত হচ্ছে স্টোমাকটা যদি তার মর্টিলিটিটাকে লস করে, মানে প্যারালাইসিস হয়ে যায়, এটাকে আমরা বলতে পারি অ্যাটনিক স্টোমাক, এটাকে আমরা গ্যাস্ট্রোপ্যারেসিস বলে থাকি। আর ফিফথলি হচ্ছে একটা কনজেনিটাল কন্ডিশন, যে কনজেনিটাল মেগাকোলন মানে হচ্ছে এই যে সিকাম থেকে শুরু করে ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে সিগময়েড কোলন। এখন কোনো একটা পার্টে যদি আমাদের নিউরোলজিক্যাল যে সেলগুলো আছে, গ্যাংলিয়াগুলো আছে জিআইটির মাঝে, ওই গ্যাংলিয়াগুলো যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে সাপোজ আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে যে অ্যাগ্যাংলিওনিক নিউরোলজিক্যাল গ্যাংলিয়াগুলো থাকে না ধরে নিলাম, তাহলে এই জায়গাটাতে হচ্ছে কোনো পেরিস্টালসিস কিন্তু হবে না।
যার কারণে এদিক দিয়ে পেরিস্টালসিস হয়ে খাবারটা এখানে এসে অ্যাডাইনামিক থাকার কারণে এখানে স্টুলটা জমে থাকবে, স্টুল ম্যাটারটা জমে থাকবে, যার কারণে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হবে। তো এই অবস্ট্রাকশনটা কিন্তু আমাদের কোনো টিউমার বা আদার কোনো কজের কারণে না, এটা একটা এই ফিক্যাল ম্যাটারের জন্য অবস্ট্রাকশন হচ্ছে। যদি আমরা একটা বেথানাইকল দিতে পারি, তো বেথানাইকলটা কী করবে, তো এই বেথানাইকলটা হচ্ছে এই অ্যাডাইনামিক পার্টটাকে, যেহেতু নিউরোলজিক্যাল কোনো কোরিলেশন নাই কিন্তু স্মুথ মাসেল তো এখানে আছে, তখন বেথানাইকল এই জায়গার স্মুথ মাসেলগুলোকে কন্ট্রাকশন করে পেরিস্টালসিসটাকে রিজার্ভ করবে, যার কারণে এই স্টুল ম্যাটারটা সামনে পাস করে যেতে পারবে খুব সহজে। এই জন্য আমরা কনজেনিটাল মেগাকোলনে আমরা এই বেথানাইকলটাকে ইউজ করে থাকি, অথবা এটাকে আমরা হার্টস্প্রাং ডিজিজ বলে থাকি, হার্টস্প্রাং ডিজিজ। কিন্তু আমাদেরকে এই বেথানাইকল বাউলের কোন কন্ডিশনে দেওয়া যাবে না, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন। তো কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে বেসিক্যালি ওই আমরা ইউরিনারি সিস্টেমের মধ্যে যেরকম পড়েছিলাম যে এনি কাইন্ড অফ ইউরিন রিটেনশন ডিউ টু অবস্ট্রাকশন, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিতে আমরা যেরকম বেথানাইকল ইউজ করতে পারি নাই, এখানেও আমাদেরকে কিন্তু আমরা অবস্ট্রাকটিভ মানে কোনো টিউমার অর ইন্টারসেপশন ভলভুলাস ওই কেসগুলোতে ইন্টারসেপশন মানে হচ্ছে জিআইটির একটা লুপ আর একটা লুপের মাঝে যদি ঢুকে যায় তাহলে ওটাকে আমরা ইন্টারসেপশন বলি। তো ওই ক্ষেত্রে যেমন এটা যদি আমাদের ইয়ে হয় আইলিয়াম, এটা হচ্ছে আমাদের কোলন, তা এই আইলিয়ামটা যদি কোলনের ভিতরে দিক দিয়ে ঢুকে যায় কোনো কারণে, তাহলে এই জায়গায় যদি আমি পেরিস্টালসিসটাকে স্টিমুলেট করি তাহলে দেখা যাবে যে এই দুইটা পেরিস্টালসিসের কারণে আইলিয়ামটা রাপচার হয়ে যাবে, মানে পারপোরেশন ক্রিয়েট হবে। ইন্টারসেপশনে তাহলে আমি ইউজ করতে পারবো না ইন্টারসেপশন। তারপর হচ্ছে আমি এনি কাইন্ড অফ টিউমারে আমি এটা ইউজ করতে পারবো না। তারপর ভলভুলাস মানে হচ্ছে জিআইটির লুপগুলো যদি এরকম 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 হয়ে যায় আর কি, প্যাচের মতো লেগে যায়, তাহলে ওটাকে আমরা ভলভুলাস বলে থাকি, ওখানেও আমরা বেথানাইকল ইউজ করতে পারবো না। অবস্ট্রাকটিভ ইঙ্গুইনাল হার্নিয়াতে আমরা ইউজ করতে পারবো না ভলভুলাস, অবস্ট্রাকটিভ ইঙ্গুইনাল হার্নিয়াতে আমরা ইউজ করতে পারবো না। এগুলো হচ্ছে জিআইটির কন্ট্রাইন্ডিকেশন। আবার আরেকটা জিনিস হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজে কেন আমরা বেথানাইকল ইউজ করতে পারবো না, কারণ বেথানাইকল ইজ এ কোলিনার্জিক ড্রাগ, আর আমরা জানি কোলিনার্জিক স্টিমুলেশনের কারণে এনি কাইন্ড অফ এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যাবে। তাহলে আমরা পেপটিক আলসার ডিজিজ তার অলরেডি গ্যাস্ট্রিক মিউকোজাটা রাপচার হয়ে আছে বা আলসারেটেড হয়ে আছে ডিউ টু এসিএল ওভার এসিএল সিক্রেশন। তো আমরা এখানে যদি আবার বেথানাইকল দিই তাহলে এসিএল সিক্রেশনটাকে আরও বাড়িয়ে দিবে এক্সোক্রাইন সিক্রেশনের মাধ্যমে, তখন পেপটিক আলসার ডিজিজটা এক্সাজারবেট করবে। এখানে ইন্ডিকেশনের মধ্যে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে যদি পেপটিক আলসার ডিজিজ না হয়ে যদি শুধুমাত্র হয় যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হয়, যে এখান থেকে গ্যাস্ট্রিক থেকে কন্টেন্টগুলা সামনে মুভ না করে এগুলা ইসোফেগাসের দিকে এসে মুভ করে বারবার এখানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হয়ে ইরিটেশন করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বেথানাইকলটাকে ইউজ করতে পারবো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্সে ডিজিজও আমরা এটা ইউজ করে থাকি। তাহলে কন্ট্রাইন্ডিকেশনও মোটামুটি শেষ করলাম। এখন আমরা সাইড ইফেক্ট অফ বেথানাইকল যদি আসি, একবারে ছোট করে ফেলি আমরা, যে বেথানাইকলটা আমরা মোটামুটি শেষ করে এখন বেথানাইকলের সাইড ইফেক্ট যদি আসি, সাইড ইফেক্ট কী হবে? সাইড ইফেক্ট হবে হচ্ছে আমাদের জেনারেলাইজড কোলিনার্জিক স্টিমুলেশনের কারণে যা হবে। তো জেনারেলাইজড কোলিনার্জিক স্টিমুলেশনে বেসিক্যালি কী ঘটে, একদম আমরা যদি চোখের দিক থেকে আসি তাহলে মায়োসিস হবে, টিয়ার সিক্রেশন বেড়ে যাবে, স্যালাইভা সিক্রেশন বেড়ে যাবে, হোল বডির ব্লাড ভেসেলসগুলো ডাইলেটেশন হবে, মানে ফ্লাশিং দেখা দিবে হোল বডিতে ডিউ টু হোল বডি ব্লাড ভেসেলস ডাইলেটেশন। তারপর হার্টের মাঝে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া তৈরি হবে, লাংসে হচ্ছে আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, স্যালাইভা সিক্রেশন বাড়বে, ডেফিকেশন বেড়ে যাবে, মিক্সুরেশন বেড়ে যাবে। এগুলি ওই কমন জিনিসগুলো আমরা জেনারেলাইজড কোলিনার্জিক স্টিমুলেশনে যেগুলো পড়ে এসেছিলাম সেগুলো আমরা লিখে দিব জাস্ট সবগুলো। এখন কন্ট্রাইন্ডিকেশন কী কী? তাহলে কন্ট্রাইন্ডিকেশন আমরা অলরেডি কিন্তু কিছু জিনিস বলে ফেলেছি, যে সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, কী কী কারণে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হতে পারে সেটা, আবার আর এদিকে হচ্ছে বাউলের ক্ষেত্রে হচ্ছে অবস্ট্রাকশন ইন জিআইটি ডিউ টু এনি কজ, এগুলা। তারপর এখানে আদার কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আমরা যদি বলি লাংসের ক্ষেত্রে সিওপিডি যদি থাকে কারো, তাহলে সিওপিডিতে অলরেডি তার কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো পালমোনারি ডিজিজের এখানে হচ্ছে অলরেডি তার ট্রঙ্কাস এগুলো অবস্ট্রাকশন হয়ে শ্রিঙ্কেজ হয়ে আছে, এখন এদিক দিয়ে এয়ার পাস করতে পারতেছে না লাংসের মধ্যে টু দ্য লাংস। তো এখন এখানে যদি আমরা আবার দেই বেথানিকল দেই, তাহলে এই বেথানিকলের কাজ হচ্ছে
এই ব্রঙ্কাসটাকে আরও কনস্ট্রিক্টেড করে দিবে, আরও ছোটো করে দিবে, তাহলে ওই সিওপিডিটা তখন এক্সাজারবেট করবে, বেড়ে যাবে। এই জন্য আমরা বেথানিকলটাকে সিওপিডিতে ইউজ করতে পারবো না, কন্ট্রাইন্ডিকেশন। সেকেন্ডলি হচ্ছে আমরা ওই যে পিওডি বা অন্যান্য যেগুলো সেগুলো তো বললাম। আইএসডি, ইস্কেমিক হার্ট ডিজিজ। তো ইস্কেমিক হার্ট ডিজিজের মধ্যে আমরা জানি যে হার্টের ব্লাড ভেসেলসের মধ্যে, করোনারি ব্লাড ভেসেলের মাধ্যমে হোল হার্টে ব্লাড সাপ্লাই যায়। এখন কোলিনার্জিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনের মাধ্যমে বেথানিকলটা এই করোনারি আর্টারিগুলার এই কনস্ট্রিকশন করবে। তো কনস্ট্রিকশন যখন করবে তখন এই জায়গায় যদি অলরেডি একটা ব্লকেজ থাকে আর এই জায়গায় একটা ইস্কেমিয়া ডেভেলপ করছে, তো এখন কনস্ট্রিকশন করার কারণে ফার্দার ব্লাড সাপ্লাইটা ড্রপ করবে, যার কারণে এখানে ইস্কেমিয়াটা আরও এক্সাজারবেট করবে। মানে ইস্কেমিক হার্ট ডিজিজে আমরা বেথানিকলটাকে ইউজ করতে পারবো না, বা বেথানিকল না, কেবল এনি কাইন্ড অফ ডিরেক্ট অ্যাক্টিং কোরোনামাইমেটিক আমরা ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে আরেকটা হাইপারথাইরয়েডিজমে। হাইপারথাইরয়েডিজম আমরা কেন ইউজ করতে পারবো না? দেখো, হাইপারথাইরয়েডিজমে এট্রিয়াল ফিব্রিলেশন হয়, মানে এট্রিয়া মাসেলগুলা খুব ফ্রিকোয়েন্টলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করার মাধ্যমে তাদের রেটটা বেড়ে যায়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর আমরা একটু আগে দেখেছিলাম যে এই ভিডিওর প্রথম দিকে আমরা দেখেছিলাম যে হার্টের উপর এরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করে থাকে অল কাইন্ড অফ ড্রাগগুলা, অল কাইন্ড অফ ডিরেক্ট অ্যাক্টিং কোরোনামাইমেটিক্সগুলো। দ্যাটস ওয়াই আমরা হাইপারথাইরয়েডিজমে এট্রিয়াল ফিব্রিলেশনটাকে এক্সাজারবেট করে দেখে আমরা এটা ইউজ করতে পারবো না। তাহলে এটার বেসিক ক্লিনিক্যাল ইউজ আমরা সাধারণত করে থাকি হচ্ছে অপারেশন হওয়ার পরে গাইনি ওয়ার্ডগুলোতে এবং সার্জারি ওয়ার্ডগুলোতে। যে অপারেশনের পরে যখন আমরা জিজ্ঞেস করি যে রোগীর বাউল অ্যান্ড ব্লাডার পাস করছে কিনা, যদি বাউল অ্যান্ড ব্লাডার পাস না করে তাহলে আমরা এই বেথানিকল দিয়ে ওগুলোকে স্টিমুলেট করতে পারি। তো আমাদের মোটামুটি বেথানিকল শেষ। এখন নাও কার্বাকল। এই ড্রাগটা বেসিক্যালি চোখের উপর আমরা ইউজ করি লোকালি, যে লোকাল ইউজ করে থাকি আমরা কোথায়, আইয়ে। এটাকে কেন ইউজ করে থাকি? এটা হচ্ছে মায়োটিক এজেন্ট, মানে মিউসিস করবে এই জন্য, প্লাস হচ্ছে সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন করবে, সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন করবে। এই দুইটা হচ্ছে M3 রিসেপ্টরের মাধ্যমে, আর এই দুইটার মাধ্যমে সে ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে কমিয়ে দিবে। তো এই ইন্ট্রাঅকুলার প্রেশার কীভাবে কমাবে সেটা আমরা পাইলোকার্পিন যে ড্রাগটা আছে ওখানে গিয়ে আলোচনা করব। তো এই ড্রাগটাকে আমরা কেন পোস্ট অপারেটিভ আইলিয়াস অথবা পোস্ট অপারেটিভ ইউরিন ডিটেনশনে ইউজ করি না? কারণ হচ্ছে এই ড্রাগটা প্রথমত স্টিমুলেশন করে, কোরিনার্জিক স্টিমুলেশন করে, কিন্তু কোরিনার্জিক স্টিমুলেশনের পরপরই সে একটা কোরিনার্জিক ডিপ্রেশন করে আর কি, মানে প্রথমে স্টিমুলেশন তারপরে ডিপ্রেশন। তো এই ড্রাগটা আসলে প্রথম দিকে যদি ডেফিকেশন হয় পরে কনস্টিপেশন করে, আবার প্রথম দিকে যদি মিকচুরেশন করে পরে ইউরিন ডিটেনশন করে। তাহলে আমরা যদি কার্বাকলের কেন ক্লিনিক্যাল ইউজ করি না, এক নাম্বার কজ হচ্ছে এটা স্টিমুলেশন, কোরিনার্জিক স্টিমুলেশন ফলোড বাই কোরিনার্জিক ডিপ্রেশন করে। দুই নাম্বার হচ্ছে এটার লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, কারণ এখানে এটা কার্বামেটের একটা ডেরিভেটিভস বা কার্বামেটের এস্টার। আর থার্ডলি হচ্ছে এখানে যেহেতু মিথাইল গ্রুপ নেই, তার মানে এটা মাস্কারানিক অ্যান্ড নিকোটিনিক বোথ ইফেক্ট দিবে, এটারও ডাইভার্স একটা ইফেক্ট দেখা দিবে লাইক অ্যাস অ্যাসিটাইল কোলিন। এই তিনটা কারণ আমরা কার্বামেটটাকে ক্লিনিক্যালি ইউজ করি না। তো ক্লিনিক্যালি আমরা সাধারণত ইউজ করি হচ্ছে লোকালি, যেটা আমরা লোকাল ফর্মে ইউজ করে থাকি, সিস্টেমিক ইউজ না, লোকাল ইউজ থাকে এটার। আইতে ইউজ করে থাকি ফর ডিক্রিজিং ইন্ট্রাঅকুলার প্রেশার, তাও এটা ফার্স্ট লাইন ড্রাগ না, এটা হচ্ছে থার্ড আর সেকেন্ড লাইন ড্রাগ। এখন আমরা ডিসকাস করব মেথাকোলিন। এটা হচ্ছে আমাদের এই কোলিনেস্টারের লাস্ট ড্রাগ। এই ড্রাগটাকেও আমরা ক্লিনিক্যালি ইউজ করে থাকি না। এখানে মিথাইল গ্রুপ থাকার কারণে এটা মাস্কারানিক স্পেসিফিক। তো এটার একটা মাত্র ইউজ হচ্ছে আমরা ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি টেস্ট করার জন্য এটাকে আমরা ইউজ করে থাকি। মানে কারো অ্যাজমা আছে কি না এটা টেস্ট করার জন্য আমরা মেথাকোলিনটাকে ইনহেলেশন রুটে খুবই স্মল অ্যামাউন্টে দিতে পারি। যদি স্মল অ্যামাউন্টে দিলে নর্মাল পার্সনের ক্ষেত্রে এরা খুবই অল্প পরিমাণ ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে, যেটা কোনো প্রবলেম করবে না। কিন্তু যেই পেশেন্টের অ্যাজমা বা ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে রিলেটিভলি সিভিয়ার ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে, তাহলে তখন পেশেন্টের কন্ডিশন একটু খারাপের দিকে যাবে। তখন আবার আমাদের কিন্তু ব্রঙ্কোডাইলেটর একটা ড্রাগ দিয়ে তাকে স্বাভাবিক করতে হবে। তাহলে এই মেথাকোলিনটাকে আমরা মূলত ইউজ করতেছি ডায়াগনস্টিক পারপাসে, কোনো কিউরেটিভ পারপাসে আমরা এটা ইউজ করতে পারি না। কি ডায়াগনোসিস করি? ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটিটাকে ডায়াগনোসিস করি লাইক অ্যাজমা অর আদার কন্ডিশনস।
তারপর আমাদের কোলিনেস্টার্সগুলো শেষ, আমরা এবার চলে যাচ্ছি সরাসরি ডিরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক্স অ্যালকালয়েডটাতে। অ্যালকালয়েডসগুলোর মধ্যে আমরা শুধুমাত্র পাইলোকার্পিন সম্পর্কে আলোচনা করব, কারণ বাকি যে ড্রাগগুলো আছে ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আমরা উপরে দেখেছিলাম যে পাইলোকার্পিন হচ্ছে মাস্কারানিক স্পেসিফিক, মাস্কারানিক রিসেপ্টরকে সে শুধুমাত্র স্টিমুলেট করতে পারে। আরও স্পেসিফিকলি বললে সেটা হচ্ছে M3 রিসেপ্টরকে স্টিমুলেট করে। তো এটার আমাদের ইউজগুলো কি, ইন্ডিকেশনগুলো কি, ইন্ডিকেশনগুলো বোঝানোর মাধ্যমে আমি সব কিছু বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। যে M3 রিসেপ্টর থাকে হচ্ছে আমাদের আইয়ে, তো আইয়ের মধ্যে অপথ্যালমিক ইউজ আমরা কি ইউজ করতে পারি, গ্লোকোমাতে ইউজ করতে পারি। তো গ্লুকোমা আবার টু টাইপসের, একটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা অর ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা, আর একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তো অ্যাঙ্গেল কি সেটা বোঝার জন্য আমাকে একটা আগে আঁকতে হবে, আমাদেরকে একটা আইবল আঁকতে হবে। এটা যদি একটা আইবল হয়, এটা হচ্ছে আমাদের একদম সিলিয়ারি বডি সামনের দিকে, সামনে হচ্ছে কর্নিয়া, আর এখান থেকে আমাদের একটা লেন্স যদি এখানে থাকে, আর এটা হচ্ছে আইরিশ। এই তাহলে মাঝখানের যেই স্পেসটা এটা হচ্ছে পিউপিল, এই জায়গাটা হচ্ছে পিউপিল। তো আমাদের এই যে লেন্সটা সিলিয়ারি বডির সাথে এই সিলিয়ারি সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। এখন আমাদের প্রথম কথা হচ্ছে গ্লোকোমা জিনিসটা কি। গ্লোকোমাটা হচ্ছে যদি ইন্ট্রাঅকুলার প্রেশারটা যদি বেড়ে যায়, ইন্ট্রাঅকুলার প্রেশার সাধারণত 25 মিলিমিটার অফ মার্কারি থাকে, এটার চেয়ে যদি বেড়ে যায় তাহলেই সেটাকে আমরা বলি হচ্ছে গ্লোকোমা। তো ইন্ট্রাঅকুলার প্রেশারটা মেনটেন করে দুইটা জিনিস, একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার যেটা লেন্সের পেছনে থাকে, আর একটা হচ্ছে একুয়াস হিউমার যেটা হচ্ছে আমাদের লেন্সের সামনে অ্যান্টেরিয়র চেম্বার অ্যান্ড পোস্টেরিয়র চেম্বারে থাকে। এই দুইটার মাঝে হচ্ছে একুয়াস হিউমারটা থাকে। তো একুয়াস হিউমারটা প্রোডাকশনটা হয় কোত্থেকে, সিলিয়ারি বডি থেকে। এখান থেকে আমি অন্য কালার করে নিচ্ছি একটু করে, যে সিলিয়ারি বডির এখান থেকে একুয়াস হিউমারটা প্রডিউস হয়ে পোস্টেরিয়র চেম্বারে যায়, পোস্টেরিয়র চেম্বার থেকে পিউপিলের মাধ্যমে অ্যান্টেরিয়র চেম্বারে আসে। অ্যান্টেরিয়র চেম্বার হচ্ছে যে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে যেটা আর কি, অথবা সিলিয়ারি বডির মাঝখানে এখানে। তো এই জায়গার মাঝে আসে হচ্ছে একুয়াস হিউমারটা। তারপরে এই জায়গাতে এটা ট্রাবিকুলার মেশওয়ার্ক নামে একটা কানেক্টিভ টিস্যু নেটওয়ার্ক থাকে এই কর্নারে, এটাকে আমরা মূলত অ্যাঙ্গেল বলি, যেটা হচ্ছে কর্নিয়া এবং স্ক্লেরা বা আইরিশের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এই জায়গায় ট্রাবিকুলার মেশওয়ার্কের মাঝে একটা হচ্ছে ক্যানেল থাকে, নাম হচ্ছে ক্যানেল অফ স্ক্লেম। এই ক্যানেল অফ স্ক্লেমের মাধ্যমে এই মূলত একুয়াস হিউমারটা এদিক থেকে প্রডিউস হয়ে এদিকে এসে সিস্টেমিক ভেইনে এন্টার করে চোখ থেকে সরে যায়। এখন কোনো কারণে যদি এই অ্যাঙ্গেলটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে ন্যারো অ্যাঙ্গেল অথবা ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। আর এটা ওপেন থেকেও যদি ফ্লুইডটা বা একুয়াস হিউমারটা যদি না যায় সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তো এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাটা এটা সাধারণত হয় হচ্ছে ওল্ড এজে, কারণ তখন এই যে ক্যানেল অফ স্ল্যামটা এখানে রিজিড হয়ে যায়, হার্ডেনিং হয়ে যায়, যার কারণে ফ্লুইডটা এদিক দিয়ে যেতে পারে না। আর ন্যারো অ্যাঙ্গেলটা হচ্ছে ইয়াং এজে বা যে কোনো এজেই হতে পারে। এই পাইলোকার্পিনটা আমরা মূলত ক্লোজ অ্যাঙ্গেল এবং ওপেন অ্যাঙ্গেল দুইটাতেই ইউজ করতে পারি। কীভাবে করি? কারণ হচ্ছে আমাদের পাইলোকার্পিন M3 রিসেপ্টরের উপর কাজ করে। M3 রিসেপ্টর কোথায় থাকে? M3 রিসেপ্টর হচ্ছে এই যে আইরিশের মাসেলার এখানে থাকে, এমনকি সিলিয়ারি মাসেলার এখানেও থাকে। এই দুইটা জায়গায় M3 রিসেপ্টর থাকে। তো এই M3 রিসেপ্টরকে স্টিমুলেট করার মাধ্যমে পাইলোকার্পিনটা কী করে? প্রথমত মায়োসিস করে। এই পাইলোকার্পিনটা মায়োসিস করার মাধ্যমে পিউপিলের এটা ছোট করে দিবে, যার কারণে এই আইরিশের মাসেলগুলোকে বেস থেকে সেন্টারের দিকে নিয়ে যাবে। আর সেন্টারের দিকে যখন সে পুলিং করবে তখন এই জায়গার অ্যাঙ্গেলটা একটু লার্জ হয়ে যাবে, বড় হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তাহলে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমাতে আমরা পাইলোকার্পিনটা M3 রিসেপ্টরকে স্টিমুলেট করার মাধ্যমে এই আইরিশ মাসেলকে কনস্ট্রিকশন করে, আইরিশ মাসেল কন্ট্রাকশন করে। তো কন্ট্রাকশন করলে কি হবে? এই যে এটা হচ্ছে নর্মাল পিউপিল ছিল, যে এখানে লার্জ একটা ওপেনিং ছিল, যখন সে কন্ট্রাকশন করবে তখন সে আইরিশটাকে পুল আউট করে সেন্টারের দিকে নিয়ে আসবে, আর বেজের পোর্শনটা কম হয়ে যাবে। যার কারণে বেজের পোর্শনটা যখন কম হয়ে যাবে তখন বেজটা এই যে অ্যাঙ্গেলটাকে কম পরিমাণ বাধা দিবে। তাহলে এর মাধ্যমে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমাতে পাইলোকার্পিনটা ক্যানেল অফ স্ল্যামটাতে ওপেন করে ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে কমায়।
আর গ্লুকোমা থেকে সে রিলিফ পায়। আর অপরদিকে M3 রিসেপ্টরটা সিলিয়ারি মাসেলকেও স্টিমুলেট করে, যার কারণে কন্ট্রাকশন হয়ে সিলিয়ারি মাসেলটা ব্যাকের দিকে চলে যায় আর এই অ্যাঙ্গেলটা লার্জ হয়ে যায়। লার্জ হওয়ার কারণে সহজে ওপেন হয়ে যায়। তো হার্ডেনিং হলেও সিলিয়ারি মাসেল যখন এদিকে পুশ করবে, এদিকে পেছনের দিকে, তখন এই অ্যাঙ্গেলটা একটু বড় হয়ে ক্যানোপিস স্টেমটা খুলে যাবে আর ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যাবে। এর মাধ্যমে হচ্ছে মূলত গ্লুকোমাটাকে প্রিভেন্ট করে পাইলোকার্পিন। এটা গেল একটা ইন্ডিকেশন। আর সেকেন্ড ইন্ডিকেশন হচ্ছে জেরোস্টেমিয়া। তো এই জেরোস্টেমিয়াটা হচ্ছে মূলত আমাদের ড্রাই মাউথ বলে থাকি এটাকে আমরা, ড্রাই মাউথ। তো এই ড্রাই মাউথটা হয় সাধারণত যে কোনো ইনজুরি হলে, কেউ যদি স্যালাভারি গ্ল্যান্ড বা ওয়ান কাইন্ড হচ্ছে জোরে থাপ্পড় খাওয়ার কারণে অথবা জোরে আঘাত খাওয়ার কারণে প্যারোটিড গ্ল্যান্ড, স্যালাভারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো নষ্ট হয়ে গেল, তাহলে আমাদের ওখান থেকে সিক্রেশন কমে যাবে আর মুখে স্যালাইভা সিক্রেশন কমে যাওয়ার কারণে একটা ড্রাই ভাব দেখা যাবে, এটাকে আমরা জেরোস্টেমিয়া বলি। তো ওই জায়গাতেও আমরা পাইলোকার্পিন দিয়ে, যদি কোনো গ্ল্যান্ডের কিছু অংশ যদি ভালো থাকে, তখন গ্ল্যান্ডের ওই বাকি অংশটা থেকে পাইলোকার্পিনের স্টিমুলেশনের মাধ্যমে আমাদের স্যালাইভা সিক্রেশন বাড়বে, কারণ এটা হচ্ছে M3 রিসেপ্টর অফ এক্সোক্রাইন গ্ল্যান্ডের উপরও কাজ করবে। তো এই পাইলোকার্পিন যেহেতু M3 রিসেপ্টর সিক্রেশনটাকে বাড়ায়, তো এটাকে আমরা তখন ইউজ করব কিভাবে? স্প্রে, মুখের মাঝে এটাকে আমরা স্প্রে আকারে অথবা ট্যাবলেট আকারেও দিতে পারি। থার্ডলি হচ্ছে একটা সিনড্রোম, শগ্রেন্স সিনড্রোম। এটা কি? এটা হচ্ছে ড্রাই মাউথ প্লাস ড্রাই আই, দুইটা জিনিস, মানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড অ্যান্ড স্যালাভারি গ্ল্যান্ড দুইটাই হচ্ছে কনজেনিটালি অটো ইমিউন ডিজিজ, মানে এদের প্রতি একটা অ্যান্টিবডি বডিতে কনজেনিটালি তৈরি হয়, আর যার কারণে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড অ্যান্ড কী গ্ল্যান্ড, তাহলে ল্যাক্রিমাল অ্যান্ড স্যালাভারি দুইটা গ্ল্যান্ডের অ্যাগেইনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে এই দুইটা গ্ল্যান্ড নষ্ট হয়ে যায়। তখন আমরা এই পাইলোকার্পিনটাকে ইউজ করার মাধ্যমে ল্যাক্রিমাল সিক্রেশন এবং স্যালাভারি সিক্রেশন স্টিমুলেট করার মাধ্যমে আমাদের ড্রাই মাউথ এবং ড্রাই আই এই দুইটা সিচুয়েশন থেকে প্রিভেন্ট করতে পারি। তাহলে টোটাল আমরা কি পেলাম? গ্লুকোমা, জেরোস্টেমিয়া, শগ্রেন্স সিনড্রোম, এই যে জায়গাগুলোতে আমরা পাইলোকার্পিনটাকে ইউজ করে থাকি। তবে এই পাইলোকার্পিনের একটা সাইড ইফেক্ট হচ্ছে, পাইলোকার্পিনটা যদি কোনো কারণে সিস্টেমিক হয়, অ্যাবজর্পশন হয়, তাহলে ওই যে জেনারেলাইজড কোলিনার্জিক যেই ইফেক্টগুলো, সেই ইফেক্টগুলো দিবে। তো এতটুকুই আমাদের মূলত আজকে ডিরেক্টলি অ্যাক্টিং কোরোনামাইমেটিক্স নিয়ে আলোচনা। তোমরা এই ক্লাসটাকে আশা করি তোমাদের কাছে ডিরেক্ট অ্যাক্টিং কোরোনামাইমেটিক্স নিয়ে আর কখনোই কোনো বুঝতে কোনো সমস্যা হবে না। যদি কোনো টপিকে প্রবলেম হয় তোমরা জাস্ট কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ সেটার উপর লেকচার আপলোড করব।